হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রথমে ভেবেছিলাম ভিডিওটা দেবো না, তো তোমরা অনেকেই অনেক রকমের কোশ্চেন করছো, তো সবার সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, সবাইকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করব তোমাদের ভালো লাগবে আর সব প্রশ্নের উত্তর তোমরা পেয়েও যাবে। সকালে উঠে দেখো দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে খেয়ে নিলাম। খেয়ে এখন 12টা কিন্তু বেজে গেছে। ছেলেকেও রেডি করে দিলাম, সাথে আমিও রেডি হয়ে গিয়েছি। তো বেরিয়ে পড়েছি, ডক্টর দেখাতে যাব আজকে শিলিগুড়িতে। ভালো ডক্টর দেখাবো, বড় ডক্টর। তার জন্য দেখো বেরিয়ে পড়েছি, ট্রেন ধরবো। বাড়ি থেকে তো প্রথমে ভেবেছিলাম যে ট্রেন পাবোই না, একটু লেট হয়ে গিয়েছিল। তো একটুর জন্য ট্রেনটা পেয়ে গেছি আর কি। বর, আমি আর আমার ছেলে, আমরা তিনজনই যাচ্ছি। আর আমার শ্বশুরমশাই বাবা গিয়েছিল আমাদের টোটোতে করে স্টেশনে পৌঁছে দিতে। তো এই যে দেখো আমরা কিন্তু ট্রেন পেয়ে গেছি, এবার ট্রেনের ভেতরে উঠে যাচ্ছি আর কি। কোথায় ফাঁকা সিট আছে, ফাঁকা দেখে বসবো। 12টার ট্রেনে সেরকম একটা ভিড় হয় না, ওই আসার ট্রেনে সবথেকে বেশি ভিড় হয়। তো আমি তো ভেবেছিলাম সকালে 8টার ট্রেনেই যাব, তো পরে শুনলাম ডাক্তার নাকি 3:30টাতেই বসবে আর কি, তার জন্য লেটেই যাচ্ছি। আর সকালের ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়। আর এই যে দেখো আমার ছেলে তখনও পর্যন্ত কিন্তু একদম ঠিকঠাক ছিল। ও টোটোতে চড়তে ভীষণ ভালোবাসে, গাড়িতে চড়তে, কিন্তু ও যে ট্রেনে চড়ে এরকম করবে সত্যি ভাবিনি। আগে যদি জানতাম তাহলে কিন্তু আমি কোনোভাবেই এইভাবে ডক্টর দেখাতে যেতাম না। বাড়িতে কি হতো তবুও যেতাম না। এতটা পরিমাণে খারাপ লেগেছিল না যে তোমাদের বলে বোঝাতে পারবো না। ছেলে তো আমার চড়ার সাথে সাথে একটুখানি ঠিক ছিল, কিন্তু যখন ট্রেনটা ছেড়ে দিল ও যে এত পরিমাণে কান্না চালু করে দিয়েছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো রাস্তাটাও কান্না করতে করতে গেছে। আর যে সে কান্না না, ও এরকমভাবে কোনোদিনও কান্না করে না যেভাবে ও ট্রেনের মধ্যে কান্না করছিল। পুরো শরীর ছেড়ে দিয়ে মানে এতটা চিৎকার করছিল। তারপরে তো আমরা ভেবেছিলাম যে জলপাইগুড়ি স্টেশনে নেমেই যাব, নেমে বাড়ি থেকে ব্যাক করব। তো তারপরে না ও একটু ঘুমিয়ে গিয়েছিল কান্না করতে করতে, তার জন্য আর আমরা নামিনি। ভেবেছিলাম যেহেতু বার হয়ে গিয়েছি তো ডক্টর দেখিয়ে আসি, আবার যেতে পারবো কিনা তার কোনো ঠিক নেই। তার জন্য দেখো আমরা কিন্তু এভাবে চলে গিয়েছিলাম। আর পুরো রাস্তাটা ছেলে কান্না করতে গিয়েছিল আর তখন একটু ঘুমিয়ে পড়েছিল। আর এই ট্রেনটা না মাঝে মধ্যে স্টেশনগুলোতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তখন আমি আবার ট্রেন থেকে নেমে ছেলেকে একটু বাইরে ঘোরাচ্ছিলাম। এত পরিমাণে চিৎকার করছিল, কান্না করছিল, আমি তো রীতিমতো ভয়ই পেয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো ছেলে কিন্তু আমার ঘুম থেকে উঠেছিল, ট্রেনটা তখন একটু দাঁড়িয়েছিল। তো ট্রেনটা দাঁড়ানোর সময় ছেলে একটু দেখো চুপ হয়েছিল, তার জন্য একটু ভিডিও নিয়েছিলাম। ও যে পুরো রাস্তাটা এইভাবে কান্না করবে এটা একদম আমার ভাবার বাইরে ছিল। আমি তো ভেবেছিলাম ও টোটোতে যেহেতু ভালো করে যায় গাড়িতেও ভালো করে যাবে, কিন্তু ও যে এরকম করবে ওকে দেখে আমার নিজেরই কান্না পেয়ে যাচ্ছিল। ট্রেনের সব মানুষ প্রায় দেখেছিল আমাদের দিকে, ও এইভাবে কান্না করছিল। তো তারপরে দেখো ভগবানের আশীর্বাদে আমরা ভালোভাবে তবু ডক্টর দেখিয়ে বাড়ি ফিরতে পারলাম। আমিও কিন্তু কোনোদিন শিলিগুড়ি যাইনি, এতটা রাস্তা যাতায়াত করিনি। তো গ্রামের মানুষ, গ্রামেই থাকি, আর এত দূর যাবো বা কেন বলো, কোনোদিন কোনো কিছু হয়ওনি। আর আমাদের দূরে সেরকম কোনো শাখাইও নেই যে যাব। ওই জলপাইগুড়িটাই গিয়েছিলাম কয়েকবার ডক্টর দেখানোর জন্য, এত দূর কিন্তু কোনোদিনও যাইনি। আমারও ভয় লাগছিল, আর আমিও কিন্তু গাড়িতে চড়তে পারি না, বাসে চড়লে আমার মাথা ঘুরে বমি পায়। তো এভাবে আবার ছেলেকে নিয়ে আমারই ক্লান্ত শরীর, মানে এতটা খারাপ অবস্থা হয়েছিল বলে বোঝাতে পারবো না তোমাদের। শেষমেশ তবুও শিলিগুড়ি পৌঁছে ডক্টর দেখিয়েছিলাম। আর শিলিগুড়িতে আমার ননদের বাড়ি, তো আজকে রাতটা ওখানেই থাকবো। এত দূর গিয়ে এত ক্লান্ত শরীর নিয়ে আমার বাড়ি আসা একদমই সম্ভব না। তো আজকে রাতটা ওখানেই থাকবো, তার জন্য এটা ভেবেই গিয়েছিলাম। তো আমার যে জামাইবাবু ছিল ও চলে এসেছিলো, মানে তখন একটু ছেলেকে নিয়েছিল, তখন একটু রেস্ট পেয়েছিলাম আর কি। তো এবার তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট পড়ি আর তোমাদেরকে জানাচ্ছি ডক্টর কি বলল। তো সৌরভ ক্রিয়েশন থেকে সুগন্ধ বলেছিল, কান্না করছিস কেন? রোগ তো সবার শরীরে থাকে, সেই জন্য কান্না করবি। তুই বড় বড় ডাক্তারগুলো আছে কিসের জন্য? একটা ভালো ডাক্তার দেখাবি, সব ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, মন খারাপ করিস না। আর রাধা মাধবের উপর ভরসা রাখ, দেখবি রাধা মাধব সব ঠিক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে তোমরা আমার পাশে আছো, এইভাবে আমার জন্য প্রে করছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আর খুব সুন্দর কমেন্ট করেছিস। রাধা মাধবের উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি, উনি যা করবে ওরা ভালোর জন্যই করবে, আমাদের খারাপের জন্য কোনো কিছুই করবে না। তো আর কান্না করছিলাম কেন? কান্না কিন্তু আমি আমার নিজের জন্য করিনি। আমি মরেও যদি যাই তাতেও আমার কোনো যায় আসে না, কিন্তু আমার কান্না পাচ্ছিল শুধু আমার এই ছোট্ট ছেলেটার কথা ভেবে। আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে ওর কি হবে? ও
একটা মুহূর্ত আমাকে ছাড়া থাকতে পারে না। আমি কীভাবে ও আমাকে ছাড়া থাকবে, আমি শুধু এই কথাই ভেবে যাচ্ছি। তো ডক্টর যখন আমি দেখিয়েছিলাম মালকানিতে ডক্টর তো আমাকে ডাইরেক্টলি বলে দিল যে তোমার যে রোগ হয়েছে তাতে তুমি বাঁচবে না, তোমাকে বাঁচানো যাবে না, অসম্ভব। তোমাকে এই সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে। অপারেশন করলেও এটা কোনো ছোটো মোটো অপারেশন হবে না। আমি করতে পারবো কি না তাও জানি না। আমি বড় সার্জনকে গিয়ে দেখাবো, কি বলে তারপর তোমাকে জানাবো। এটা কোনো ছোটো মোটো অপারেশন হবে না। তো এই অপারেশনে অনেক পেশেন্ট মারাও যায়, তো অনেক সাবধানে অপারেশন করতে হবে। এই সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে, নাহলে তুমি মারা যাবে। আর তোমার এই রোগের একমাত্র চিকিৎসা অপারেশন, ওষুধ খেয়ে কোনো কিছু হবে না। তো এটা শোনার পর আমি রীতিমতো ওখানেই এমন অবস্থা হয়ে গিয়েছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি এতটুকু একটা বাচ্চাকে রেখে কিভাবে আরও যাব অপারেশন করাতে বলো, কিভাবে এগুলো সম্ভব হবে এত দূর গিয়ে, আমি সেটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তো তার জন্য না আমি নিজের কান্না একদমই থামাতে পারিনি, শুধু কান্না করে যাচ্ছিলাম। বাড়িতে এসেও নিজের কান্না থামাতে পারিনি। তো তার জন্য দেখো, তারপর আমাকে সবাই বুঝাইলো যে এই ডাক্তার হয়তো ঠিকমতো জানে না, তার জন্য এইভাবে বলছে, তুমি বড় ডাক্তার দেখাবি, সব ঠিক হয়ে যাবে, আমরা দরকার পড়লে বাইরে নিয়ে যাব। তো সেই কথা ভেবেই আমার শ্বশুরমশাই বাবা আমাকে পাঠিয়ে দিল শিলিগুড়িতে ডক্টর দেখানোর জন্য। এখানে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে তোমাকে কয়েকদিন ওষুধ খেতে হবে, ওষুধ লিখে দিচ্ছে, ওষুধ খাও, তারপর তো অপারেশন করতে হবে। তার আগে তোমার বাচ্চা একটু বড় হয়ে যাক, নইলে অপারেশনের পর যে কড়া ওষুধগুলো খাইতে হবে, তার ইফেক্ট ওর উপর পড়বে। এটা শোনার পর সত্যি বলতে মনটা অনেকটা ভালো লেগেছিল। আমার কী হবে আমি সেটা ভাবছি না, যে আমার ছেলেটা ততদিনে একটু বড় হয়ে সুস্থ, ও তো ভালো থাকবে, আমি শুধু এটুকুই চাই। তো আবার ডাক্তার কিন্তু 2 সপ্তাহের ওষুধ দিয়েছে, 2 সপ্তাহ পর আবার যেতে বলেছে আর কি দেখানোর জন্য। আর খুব সাবধানে খাবার খেতে বলেছে, যাতে কোনোভাবেই ওই জায়গাটার মধ্যে না লাগে। তো আমার কি হয়েছে সেটা তোমাদের প্রথমে জানাই, তাহলে তোমরা সব ব্যাপারটা বুঝতে পারবে। আমার জিভের মধ্যে ঘা ছিল, 4-5 বছর হয়ে যাচ্ছে। ওষুধ খেয়েছিলাম আগে, ওষুধ খেয়ে একটু কম ছিল, কিন্তু ছেলে পেটে আসার পর থেকে আর তো সেই ওষুধগুলো খাওয়া হয়নি, ওষুধগুলো বন্ধ করে দিতে হয়েছিল। আর এই 1 বছরের মধ্যে এটা এতটা সাংঘাতিক হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। তো এমনিতে তো আমার খাওয়া দাওয়ার মধ্যে কোনো অসুবিধা করতো না, তাই সেরকমভাবে আমি এটাকে অতটা গুরুত্ব দেইনি। তো কয়েকদিন আগে জিভের মধ্যে থেকে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিলো, যেখানে সেখানে জিভের মধ্যে ফুটো হয়ে যাচ্ছিলো, তো রক্ত পড়ছিল। তো তার জন্য অনেকটা টেনশন হচ্ছিলো। তো তারপরেই তো ডক্টর দেখাই। আর এখানে শিলিগুড়িতে ডক্টর দেখানোর পর ডাক্তার তো বললো যে জিভের মধ্যে রক্তনালীগুলো বেড়ে গেছে, রক্ত জমাট বেঁধে আছে, আর রক্তনালীর মধ্যে টিউমার হয়েছে, যেটাকে অপারেশন করতেই হবে। তো তার আগে আমার ছেলেটা একটু বড় হয়ে যাক, শুধু আমি এটুকুই চাই। তো কি বলবো, আর বলে বোঝানোর মতো না। আমি যেটা স্বপ্নও ভাবিনি আমার সাথে সেটাই হচ্ছে, কোনোদিনও ভাবিনি। ছোটো থেকে আমার কোনো কিছু সেরকম বড় রোগ কোনো কিছু হয়নি, আর হঠাৎ করে এটা শোনার পর না আমার এতটা পরিমাণে খারাপ লাগছিল, কি আর বলবো। তো শিলিগুড়ির কোনো জায়গায় কিন্তু আমি ঠিকমতো চিনি না আর কি। তো আমার ননদের বাড়ি আছে ওখানে, তো ওখানেই আমরা ছিলাম রাতটা। তো ওদের বাড়িতে কোনো রকম ভিডিও করা হয়নি, আমি প্রচণ্ড টেনশনে ছিলাম। তবুও যেটুকু পেরেছি তোমাদের সাথে আর কি কথাগুলো শেয়ার করলাম, কারণ তোমরা অনেকেই ভালোবাসার মানুষেরা আমার কাছে জানতে চাচ্ছ বারবার যে কী হয়েছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। লক্ষ্মী দিভাই কমেন্ট করেছে, কী হয়েছে বোন, তোমার কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, ভালো ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে বোনু। সব ঠিক হবে কি না জানি না দিভাই, কিন্তু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে সব ঠিক হয়ে যায়। বিএস ক্রিয়েশন থেকে বাপিতা ভাই কমেন্ট করেছে, কী হয়েছে রে তোর, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, রাধারানী তোর সব বিপদ দূর করুন, কান্না করবি না, সব ঠিক হয়ে যাবে। আমিও এটাই চাই, রাধারানী যেন আমার সব বিপদ দূর করে দেয় আর আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তোমরা সবাই রাধারানীর কাছে প্রার্থনা করো। কি হচ্ছে গো বোনু, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, বেশি চিন্তা করো না বলছে অন্বেষা দিভাই। সুচি দিভাই লেগেছে, বোন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। তাড়াতাড়ি সুস্থ হতে তো আমিও চাই, কিন্তু জানি না সুস্থ হতে পারবো কি না। তোমরা আমার জন্য সবাই ভগবানের কাছে প্রে করো, আমাকে যেন অপারেশন করতে না হয়, ওষুধ খেয়েই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।
আমার জন্য তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যাতে সব কিছু ভালো হয়। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ সুন্দর সুন্দর কমেন্টগুলো করার জন্য। দেখো সামনে কিন্তু পুজো চলে এসছে আর সবার মনে অনেক আনন্দ, অনেক খুশি। আর তার আগে এরকম একটা খবর পেলাম, মনটা একদমই ভেঙে গেল। তবু আর নিজেকে কষ্ট দিতে চাই না, যে কদিন বাঁচবো হাসি খুশি বাঁচতে চাই। আর দেখো 2025 সালে কিন্তু আমার ছেলে হয়েছে, আমার জীবনের সবথেকে খুশির দিন। আর তার মাঝে যে এরকম একটা খবর পেয়ে যাব সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, এই কথাগুলো তোমরা বাদ দাও, ভুলে যাও। তো খারাপ কথা মনে না রাখাই ভালো। সব কিছু যাতে ভালো হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন সব কিছু ভালো রাখে। তো দেখো এটা কিন্তু পরের দিনের ভিডিও ছিল। আমরা কিন্তু এখন বাড়ি চলে আসছি। আর যে ট্রেনে আসার কথা ছিল সেই ট্রেনটা আমরা পাইনি, তার জন্য আমাদেরকে আবার লোকাল ট্রেনে বাড়ি ফিরতে হচ্ছে। আর আমার ননদ কিন্তু আমাদেরকে রাখতে যাচ্ছে, যেহেতু ছেলে প্রচুর পরিমাণে কান্না করছে। তবুও কিন্তু ছেলে বাড়ি যাওয়ার সময় একটুকু ঘুমায়নি, পুরো রাস্তাটা কান্না করতে করতে গেছে ট্রেনের মধ্যে। টোটোতে তো একদম ভালোভাবে আসলো, বিন্দাসভাবে। আর ট্রেনে চড়ার পর যে এরকম করবে সত্যি ভাবিনি। একবারে পুরো রাস্তাটা কান্না করতে করতে গেছে। আর এবার যেদিন আমি ডক্টর দেখাতে যাব সেদিন তো আবার বাড়ি থেকে আর 2-1জনকে নিয়ে যেতেই হবে, নাহলে কীভাবে যে ছেলেকে সামলাবো আমি সত্যি বুঝতে পারছি না। তো দিদিদের বাড়ি থেকে কিন্তু সকাল সকাল বেরিয়েছিলাম। দিদি ভাত রান্না করলো। ভাত খাওয়ার পর কয়েকদিন থেকে তো ঠিকমতো খাবারও খেতে পারছিলাম না, ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগছে এখন, একটু তবু ভাত খেতে পারছি। তো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছিলাম। তো দেখো তবু এই ট্রেনটাও কিন্তু আমরা একটু জন্যই মিস করতাম। আর আমরা ট্রেনে চড়ার সাথে সাথে আর কি 1 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছিল। ওটা অনেক ভালো ছিল, তবু ট্রেনটা পেয়েছি। তো নইলে তো আমাদের রাতের ট্রেনে বাড়ি আসতে হতো। আর রাতের ট্রেনে আসলে কিন্তু আমরা মানে অনেক ভিড়ের মধ্যে পড়তাম। আর ছেলে যা কান্না করছিল, এই ট্রেনটায় প্রচুর ভিড় ছিল। আর এদিকে দেখো 1 মিনিট সময় ছিল আর কি। আর দিদি এদিকে আমার ছেলের সাথে ফটো তুলে নিচ্ছিল। আর আমি কিন্তু তাড়াতাড়ি করে ট্রেনের ভিতরে উঠে গেলাম জায়গা নেওয়ার জন্য, জায়গা আছে কিনা দেখার জন্য, কারণ কি ট্রেনটা প্রচুর ভিড় ছিল। আর এদিকে কিন্তু দেখো দিদি আমার ছেলেকে নিয়ে বসেছিল সুন্দরভাবে। ছেলে তখন একদম কান্না করছিল না, ভেবেছিলাম তো কান্না করবে না, কিন্তু ট্রেনটা ছাড়ার পর ওই যে ওর কান্না শুরু হয়ে গেল। তো এতটা পরিমাণে কান্না করেছিল। আর আমার কিন্তু এই 2 দিনের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল আর কি। মানে আমরা গ্রামে থাকি, ফাঁকা জায়গায় সবসময়, এরকম জায়গা আমাদের ঘোরার অভ্যেস নেই। আর এত গাড়ি, এত শব্দ, এত মানুষের চেঁচামেচি, আর এই গরমের মধ্যে আবার ছেলেকে নিয়ে এতটা পরিমাণে খারাপ লেগেছিল না, যে আমি তো ভেবেই নিয়েছি আর কোনোদিনও যাব না। আমাদের গ্রামের মতো শান্তি একদমই কোথাও নেই। আর এই যে দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। তো সম্পূর্ণ রাস্তাটা কান্না করতে করতে আসার পর ছেলে যখন বাড়িতে এসে একটু চুপ হইলো আর কি, আর এই হাসি মুখটা দেখলাম, তখন যে কতটা পরিমাণে শান্তি লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো বাড়ি এসে ওকে পুরো পরিষ্কার করে দিয়েছে। আর এই দেখো ও শুয়ে আছে কত সুন্দর, হাসছে আর অত্যাচার করছে। দেখো আমার চুল ধরে কিভাবে টানছে, আমাকে মার দিচ্ছে। যখন ওর এই অত্যাচারগুলো দেখলাম, দুষ্টুমিগুলো দেখলাম, মনটা আমার পুরো খুশি হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো গাইজ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিবে। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আর আমার ছেলের এই দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। দেখো ও আমাকে কীভাবে মার দিচ্ছে। তো চলো আজকের মতো টাটা। আবার যদি কোনো ভিডিও করি অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। Thank you so much.